এক ঘন্টার বিরতিহীন সংবাদ দুপুরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফারহানা লোপা এবং জাহিদুল বাশার। শুরুতে জানাবো প্রধান শিরোনামগুলো। ট্রাক মালিক শ্রমিকদের ধর্মঘটে পণ্য পরিবহন বন্ধ, বেনাপোলে 20 কিলোমিটার জট, সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চলছে বৈঠক। আইসিটি, জ্বালানি সহ বিভিন্ন খাতে মার্কিন বিনিয়োগের আহ্বান, ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলে প্রধানমন্ত্রী। গোয়েন্দা নজরদারিতে 2 ডজন ই-কমার্স প্রতিষ্ঠান, অনিয়ম হলে ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী। করোনা ও উপসর্গ নিয়ে রাজশাহী সহ 3 জেলায় 13 জনের মৃত্যু, মডার্না ও ফাইজারের আরও 89 লাখ টিকা পাচ্ছে দেশ। এবং বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা 23 কোটি ছাড়ালো, নতুন রোগী শনাক্ত 4,70,000। এবার পুরো খবর। পুলিশের হয়রানি বন্ধ সহ 15 দফা দাবিতে সারা দেশে দ্বিতীয় দিনের মতো পণ্য পরিবহনে কর্মবিরতি চলছে। গতকাল থেকে শুরু হওয়া 72 ঘন্টার এই কর্মবিরতিতে ভোগান্তিতে পড়েন ট্রাক ও ট্যাঙ্ক লরি ব্যবহারকারী ব্যবসায়ীরা। অচল অবস্থা সৃষ্টি হয়েছে চট্টগ্রাম ও বেনাপোল বন্দরে। ট্রাক, কাভার্ড ভ্যান মালিক শ্রমিকদের ডাকা ধর্মঘটের দ্বিতীয় দিনেও দেশের বিভিন্ন জায়গায় বন্ধ রয়েছে পণ্যবাহী যান চলাচল। তবে কাঁচামাল, ওষুধসহ নিত্য প্রয়োজনীয় পণ্য এই কর্মবিরতির বাইরে রয়েছে। আন্দোলনকারীরা জানিয়েছেন পুলিশের হয়রানি বন্ধ সহ নানা দাবিতে তারা কর্মসূচি পালন করতে বাধ্য হচ্ছেন। দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। সার্জেন্ট রাস্তাতে অনেক ধরনের অত্যাচারী করে, আমাদের উপর নির্যাতন করে। সবকিছু ঠিক থাকার পরও তারা মনে করেন আমাদের কাছ থেকে অবৈধভাবে টাকা নিতেছে। পুলিশের যে হয়রানি, সে হয়রানি বন্ধের জন্য আমাদের বলা আছে ফেরিঘাটে বিভিন্ন ধরনের চাঁদাবাজি, বিড়ম্বনা, এগুলো থেকে আমরা পরিত্রাণ চাই। চট্টগ্রাম নগরীর বিভিন্ন জায়গায় মালিক শ্রমিকদের বাধার কারণে চলাচল করছে না পণ্য পরিবহনে নিয়োজিত বেশিরভাগ যানবাহন। ধর্মঘটের প্রভাব পড়েছে বন্দরেও। চট্টগ্রাম বন্দর জেটিতে অবস্থান করা 17টি জাহাজ থেকে পণ্য খালাস করা যাচ্ছে না। পাশাপাশি ধর্মঘটের আগে জাহাজ থেকে খালাস হওয়া কন্টেইনারের ডেলিভারি কার্যক্রমও বন্ধ রয়েছে। এতে বন্দর ইয়ার্ডে কন্টেইনার জটের আশঙ্কা দেখা দিয়েছে। জাহাজগুলো আইডলিং করছে গতকাল থেকে এবং কন্টেইনারও জমে যাচ্ছে। আমরা চাচ্ছি এই সমস্যা দ্রুত সমাধান হোক, বন্দরের স্বার্থে, দেশের স্বার্থে, অর্থনীতির স্বার্থে। এদিকে দেশের বিভিন্ন জায়গা থেকে বেনাপোল বন্দরে পণ্যবাহী ট্রাক আসা যাওয়া বন্ধ রয়েছে। কর্মবিরতির কারণে বেনাপোল থেকে নাভাউন পর্যন্ত কয়েক হাজার ট্রাকের জট রয়েছে। শ্রমিকরাও পড়েছেন দুর্ভোগে। পেঁয়াজ, পান, মাছ এগুলো প্রতিনিয়ত আসে এবং এভাবে যদি গাড়ি দাঁড়িয়ে থাকে তাহলে প্রতিনিয়ত এখানে হাজার হাজার টাকা আপনার ডোনেশন গুনতে হয়। আমদানিকারক এবং রপ্তানিকারক প্রত্যেক নিয়ত তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাইপাসের মুখে আপনার নিতে আছে 100 টাকা করে জোর জবস্তি দেয়, আবার বলতে আছে যদি টাকা না দেয় তাহলে সমস্যা হবে, মাল নিয়ে যাবো, মাল কাটাতে যাবো। এটা একটা ভয়াবহ আমাদের একটা আতঙ্ক আমরা আছি। তবে পণ্য জট কমাতে কাজ করার কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে যানজট নিরসনের জন্য, আশা রাখি আর অল্প দিনের মধ্যেই এটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। পণ্য সরবরাহে ব্যাঘাত ঘটায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও আমদানিকারকরা। রয়েছে বিপুল পরিমাণ রাজস্ব ঘাটতির আশঙ্কাও। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সারা দেশে ট্রাক ও ট্যাঙ্ক লরি ধর্মঘটের কি প্রভাব পড়ল চট্টগ্রাম ও বেনাপোল স্থলবন্দরে? দেশের এই প্রধান দুটি বন্দর থেকে সর্বশেষ তথ্য নিয়ে আমাদের সাথে সহকর্মীরা যুক্ত হয়েছেন। শুরুতে চট্টগ্রামে যাব, ইফতেখার ফয়সাল রয়েছেন। ইফতেখার, ব্যবসায় বিশেষ করে ধর্মঘট যারা আহ্বান করেছেন তাদের যেই 15টি প্রধান দাবি, তার উপদাবি মিলে প্রায় 33টির মতো দাবি রয়েছে। তার একটা বড় অংশ চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক। একটু জানতে চাইব যে সেখানকার যারা শ্রমিকরা রয়েছে এই মুহূর্তে তাদের অবস্থান কি, আর বন্দরে পণ্য জট আসলে কতটা কি বাড়লো এই দুদিনের ধর্মঘটে? প্রথমে একটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে পরিবহন শ্রমিক এবং মালিকরা যে ধর্মঘট পালন করছেন সেখানে তারা যে দাবিগুলো যুক্ত করেছেন এর অধিকাংশ দাবি কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সময় তারা যখন বিভিন্ন কর্মসূচি পালন করেছেন, প্রতিবাদ কর্মসূচি কিংবা অন্যান্য কর্মসূচিগুলো, সেখানে কিন্তু আমরা এই দাবিগুলো বারবার উচ্চারিত হতে দেখেছি। কিন্তু এবারের যেই ধর্মঘটটি কিংবা কর্মবিরতি বলি সেটি যে ডাকা হয়েছে, এর মধ্যে মূল যে কারণটি রয়েছে সেটি হলো আপনি জানেন যে 2019 সালের দিকে যে গাড়ির যানবাহনের ক্ষেত্রে যে অগ্রিম আয়কর
সেটি কিছুটা বাড়ানো হয়, কিন্তু বাড়ানো হলো সেটি কিন্তু গত 2 বছর ধরে নেওয়া হয়নি। সম্প্রতি যেই গত 2 বছর যে নেওয়া হয়নি সেই বাড়তি যে করসহ এখন তাদের কাছে আদায় করা হচ্ছে। এই কারণেই মূলত তারা এই যাতে অগ্রিম যে বর্ধিত অগ্রিম আয়কর সেটি যাতে বন্ধ করা হয়, বাতিল করা হয়, সেই দাবিতেই মূলত তারা এইবার যে আন্দোলনটি করছেন। তো শ্রমিকদের একটি অংশের ডাকে এখন ধর্মঘট চলছে, আরেকটি অংশ আগামী 27 এবং 28 তারিখ তাদের ধর্মঘট ডেকেছেন। এবং শ্রমিকদের যে মূল যে দাবিগুলো, সেই দাবিগুলোর মধ্যে আমরা দেখেছি মূলত একটি দাবি রয়েছে যেটি বন্দর কেন্দ্রিক, সেটি হচ্ছে তাদের সেখানে যাওয়া যাতায়াতের ক্ষেত্রে তাদের যেই সমস্যার কথা তারা বলেছেন। এই বিষয়টি আমরা এখানকার বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আজকে কথা বলেছি। তারা বলেছেন মূলত তাদের যে পরিচয়পত্র সেটি কিন্তু এরই মধ্যে ডিজিটালাইজ করা হয়েছে। নতুন হবার কারণে হয়তো কিছু সমস্যা দেখা দিচ্ছে, সেটি খুব দ্রুত সমাধান হবে। কিন্তু আমরা দেখেছি এই ধর্মঘটের কারণে আমরা দেখেছি যে পুরো প্রভাবটা চট্টগ্রাম নগরীতে যেমন পড়েছে, এর চেয়ে বেশি প্রভাব পড়েছে চট্টগ্রাম বন্দরে। চট্টগ্রাম বন্দরের যে সামগ্রিক কার্যক্রম সেটি কিন্তু এই ধর্মঘটের কারণে ব্যাহত হচ্ছে। কারণ হলো চট্টগ্রাম বন্দরে কন্টেইনার রাখার যে জায়গা রয়েছে, সেই কন্টেইনার রাখার জায়গা এরই মধ্যে প্রায় পরিপূর্ণ। এবং নতুন করে আমরা দেখেছি যে আপনি থাকুন আমাদের সাথে, আমরা একটু স্থলবন্দরে যাব যেখান থেকে পণ্য পরিবহনের সড়ক পথ ছাড়ার কোনো উপায় নেই। রয়েছেন বেনাপোল থেকে সহকর্মী আব্দুর রহিম। যতটুকু খবর পাওয়া যাচ্ছে একেবারে বেনাপোল থেকে নাভারণ পর্যন্ত 15-20 কিলোমিটার পুরো ট্রাকের সারি, কি অবস্থা সেখানে এখন? আপনি জানেন, যেমনটি বলছিলেন, চিটাগাং সহ দেশের অন্যান্য স্থল বন্দরের থেকে বেনাপোলের চিত্র একটু ভিন্ন। আমি এখন অবস্থান করছি বেনাপোল যশোর ঢাকা মহাসড়কের অপোজিটে বাইপাস সড়কে। যে বাইপাস সড়কের আপনাকে আমি দেখাতে চাই, যেটা বরিশাল থেকে 4 ট্রাক ভারতের রপ্তানির জন্য একটি মাছবাহী ট্রাক যে অপেক্ষা করছিল সেখানে অপর দিকে, ওপারে ভারতের পেট্রাপোল, এপারে বেনাপোল। আপনি দেখতে পাচ্ছেন যে এখান থেকে 200 গজ দূরেই ভারতের পেট্রাপোল। আমি একেবারে লাইনে আমি অবস্থান করছি। এখানে দেখছেন যে অসংখ্য ট্রাক যে প্রতিনিয়ত যে ভারত থেকে যে রপ্তানিবাহী ট্রাকগুলো বাংলাদেশ বন্দরে প্রবেশ করে, ওখান থেকে বাংলাদেশ থেকেও যে বিভিন্ন আমদানিবাহী ট্রাকগুলো ভারতে প্রবেশ করে, আমি সেখানে অবস্থান করছি। আপনি দেখছেন এখানে কিছু বিক্ষিপ্তভাবে বিভিন্ন স্থান থেকে ট্রাকে আসা বেশ কিছু ট্রাক ড্রাইভাররা এখানে অবস্থান করছেন। আমি তাদের সাথে কথা বলছি। ট্রাক ড্রাইভাররা যেটা আমাদেরকে বলেছে, এখানে এর আগে পণ্য জট বা যানজট ছিল, তবে কর্মবিরতির ফলে আরো এই জটটা ভয়াবহ আকার ধারণ করেছে। এখানে যারা ড্রাইভার বা হেল্পার আছে তাদের পায়ে নিষ্কাশনের ব্যবস্থা, তাদের খাদ্য সহ বিভিন্ন অর্থ কষ্টের কষ্ট তারা ভুগছে। কিন্তু তারা ড্যামারেজ এখানে তেমন কোনো পরিবেশ নাই যে এখানে তারা বিশেষ করে স্যানিটেশনের তারা ভুগছে। আমি কথা বলেছি বেনাপোল বন্দর কর্তৃপক্ষ ও ট্রেনের ব্যবসায়ীদের সাথে। তারা আমাকে যেটা জানিয়েছেন আসলে যে এই বেনাপোল বন্দরের দেশের প্রধান স্থল বন্দর বেনাপোল, এখান থেকে প্রতিদিন প্রায় 4 শতাধিক পণ্যবাহী ট্রাক যেমন ভারতে রপ্তানি হয়ে থাকে, অন্যদিকে ভারত থেকে প্রায় 3 শতাধিক ট্রাক বাংলাদেশের রপ্তানি আমদানি হয়ে থাকে। আব্দুর রহিম, একটা বিষয় একটু ছোট করে জানাবেন, মানে কি ধরনের পণ্য ক্ষতিগ্রস্ত বা পচে যাওয়ার মতো সম্ভাবনা রয়েছে সেখানে? কি ধরনের পণ্য এরকম রয়েছে? আপনি জানেন যে শ্রমিক ধর্মঘাটে তারা যে ধর্মঘাটের আওতামুক্ত যে পণ্যগুলো বলা হয়েছে, যেখানে কাঁচা পণ্য বা ফল, কিন্তু বেনাপোল বন্দরের সম্পূর্ণ চিত্রটা ভিন্ন দেখা গেছে। আপনাকে আমি জানাই রাখি, এখানে বেনাপোল বন্দর দিয়ে পান, মাছ, পেঁয়াজ সহ বিভিন্ন কাঁচা পণ্য আমদানি হয়ে থাকে। আমি কথা বলেছি কাস্টম সংস্থার সাথে। তারা আমাকে যেটা জানিয়েছেন, গতকাল যে কর্মবিরতির প্রথম দিনে 77 ট্রাক পণ্য বেনাপোল বন্দর থেকে ছেড়ে গেছে। এর মধ্যে 33 ট্রাক ফল ও 44 ট্রাক ছিল বিভিন্ন কাঁচামাল, চাল সহ অন্যান্য কাঁচামাল। আজকে সকাল থেকে কোনো পণ্যবাহী ট্রাক এক্ষেত্রে বেনাপোল বন্দর থেকে ছেড়ে যায়নি, অর্থাৎ যত সময় গড়াচ্ছে পণ্য জটটা বাড়াচ্ছে। আপনাকে একটু বলে রাখি, তো বন্দর ও কাস্টম সহ এখানে বিভিন্ন যে সংগঠনগুলো কাজ করছে, তারা বন্দরের যানজট নিরসনে কাজ করলে জট বাড়ছে। তবে তারা 2টি পথ থেকে সরু পথ দিয়ে মানুষের যাতায়াত বা অন্যান্য পরিবহন যাতায়াতের জন্য তারা একটি ব্যবস্থা করেছে। সেক্ষেত্রে অন্য দিনের তুলনায় আস্তে আস্তে মানুষের দুর্ভোগ। এদিকে এই কর্মবিরতি নিয়ে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতাদের বৈঠক চলছে। বেলা 12টা থেকে শুরু হওয়া এই বৈঠকে নেতারা 15 দফা দাবি তুলে ধরছেন। দ্বিতীয় দিনের মতো দেশজুড়ে ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদের ধর্মঘট চললেও এর প্রভাব পড়েনি রাজধানীর বাজারে। সবজি, মাছসহ সব ধরনের নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে বলছেন আড়তদাররা। কারওয়ান বাজারের ব্যবসায়ীরা জানান, আগের মতোই পণ্যবাহী গাড়ি নিয়মিত ঢাকায় আসছে, তবে কিছু কিছু জায়গায় সমস্যার কারণে কিছুটা দেরিতে পৌঁছাচ্ছে। কাঁচা বাজারের সব পণ্যের দামও স্বাভাবিক রয়েছে। এদিকে ট্রাক ধর্মঘটের কারণে কিছুটা ব্যাহত হচ্ছে নিয়মিত
টিসিবির বিক্রি কার্যক্রমে। বরাদ্দ দেয়া হলেও ট্রাক সংকটের কারণে নির্ধারিত পণ্য বিক্রি করতে পারছেন না ডিলাররা। এতে ভোগান্তিতে পড়ছেন ভোক্তারা। মঙ্গলবার ভোর ৬টা থেকে সারা দেশে শুরু হয় ৭২ ঘন্টার ট্রাক ধর্মঘট। এমনি কোনো সমস্যাই নাই, প্রতিদিনের মাছ প্রতিদিন আইতেই আছে, একদিনও মিস নাই। দাম তো আগের মতোই আছে, মাল তো যেগুলো আসার ওগুলো আসছে। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সচিবালয়ের এই বৈঠকের বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী হাসিফ মাহমুদ শাহ। হাসিফ, বেলা 12টা থেকে শুরু হয়েছে বৈঠক, অর্থাৎ প্রায় 2 ঘন্টা অতিবাহিত হয়েছে। ঠিক কতজন মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এই বৈঠকে অংশ নিয়েছেন এবং বৈঠকে এখন পর্যন্ত কি ধরনের সিদ্ধান্ত আসতে পারে বা আসতে যাচ্ছে, এ ধরনের কোনো আভাস কি আপনারা পেয়েছেন কিনা? লোপা, এই বৈঠক শুরু হওয়ার পর এখন পর্যন্ত যে বৈঠক চলছে সেটি রুদ্ধদ্বার বৈঠক চলছে এবং মালিক এবং শ্রমিক সংগঠনের 10 জন সদস্য তারা এসেছেন এই বৈঠকে অংশগ্রহণ করার জন্য। এবং বৈঠক শুরু হওয়ার এখানে স্বরাষ্ট্রমন্ত্রী সহ পুলিশের আইজিপি এবং অন্যান্য যে গোয়েন্দা সংস্থা এবং মন্ত্রণালয়ের সচিববৃন্দ এই বৈঠকে রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এবং আরেকটি বিষয়, তারা এই দাবির যে বিষয়টা 15 দফা দাবি মুখে বললেও এই দাবিটিকে আমরা দেখেছি এবং সেখানে আমরা দেখেছি 35টি দাবি করেছে এবং এর মধ্যে কিছু যৌক্তিক দাবি আছে বলেও আমরা দেখতে পাচ্ছি এবং কিছু অযৌক্তিক দাবিও করছেন বলে বিভিন্ন গণমাধ্যম কর্মীরা এখানে আলোচনা করছেন। এবং এই যে তাদের যে দাবির যে বিষয়টা, এখানে তারা বেশ কিছু দাবি করছেন যে যেখানে যাদের ভারী লাইসেন্স নেই তাদেরকে এই মুহূর্তে যেন তারা তাদের হালকা লাইসেন্স দিয়ে ভারী যানবাহন চলাচলের যেন অনুমোদন দেওয়া হয়। এবার অন্য ক্ষেত্রে আবার কিছু যৌক্তিক দাবিও রয়েছে, যেমন যে পোর্টে যাবে সেই পোর্টে যেন সব এই ট্রাক এবং কাভার্ড ভ্যান চলাচলের পর্যাপ্ত ব্যবস্থা থাকে, সেই ব্যবস্থার মতো এরকম কিছু যৌক্তিক দাবিও আছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই বৈঠকটি আমরা গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে তার বাসায় তাদের দেখা হওয়ার কথা আমরা জেনেছিলাম, কিন্তু সেখানে তাদের বৈঠকটি হয়নি। আজকে অফিসিয়ালভাবে তারা কিন্তু এই বৈঠকে বসেছে এবং আমরা আশা করছি যে এই বৈঠক থেকে তাদের কিছু মানে এই যৌক্তিক যে দাবিগুলো সেই বিষয়ে হয়তোবা সরকারও তাদের সাড়া দেবেন এবং তাদের যে আরও বেশ কিছু যে দাবি রয়েছে সেই বৈঠকগুলোর সেই দাবিগুলোর ক্ষেত্রে হয়তোবা আলোচনা হবে এবং একটি সিদ্ধান্ত চলে আসবে। এবং আশা করা যাচ্ছে এই বৈঠকের পর হয়তোবা এই যে ট্রাক কাভার্ড ভ্যান এবং শ্রমিকদের মালিক এবং শ্রমিকদের যে চলমান ধর্মঘট চলছে সেটি হয়তোবা উঠে যেতে পারে বলে আমরা আশা প্রকাশ করছি। লোপা, সচিবালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী হাসিফ মাহমুদ শাহ। বাংলাদেশে আইসিটি, নবায়নযোগ্য জ্বালানি, কৃষি প্রক্রিয়াকরণ, ব্লু ইকোনমি, পর্যটন ও হাইটেক পার্কে মার্কিন বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় মঙ্গলবার নিউ ইয়র্কে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল আয়োজিত ভার্চুয়াল গোলটেবিল আয়োজনে এই আহ্বান জানান তিনি। এর আগে সকালে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে বিশ্বের নারী নেতাদের নেটওয়ার্ক গঠনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে বাংলাদেশ ফরওয়ার্ড দ্য ফ্রন্টিয়ার ফর গ্রোথ শীর্ষক ভার্চুয়াল গোলটেবিল বৈঠকের আয়োজন করে। ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সদস্য এবং যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ ব্যবসায়ী নেতারা এতে অংশ নেন। বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশের বিভিন্ন প্রতিশ্রুতিশীল খাতে মার্কিন বিনিয়োগের আহ্বান জানান। আমরা আইসিটি, নবায়নযোগ্য জ্বালানি, জাহাজ নির্মাণ, অটোমোবাইল, হালকা প্রকৌশল, কৃষি প্রক্রিয়াকরণ, ব্লু ইকোনমি, পর্যটন, জ্ঞানভিত্তিক হাইটেক শিল্পসহ অন্যান্য লাভজনক খাতে মার্কিন বিনিয়োগের আমন্ত্রণ জানাচ্ছি। বর্তমান বার্ষিক দ্বিপাক্ষিক বাণিজ্য $9 বিলিয়ন থেকে বাড়াতে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল অনুঘটকের ভূমিকা পালন করতে পারে। এ সময় যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশ ফ্রি ট্রেড এগ্রিমেন্টের বিষয়ে আলোচনা শুরু করতে প্রস্তুত বলেও জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশ সঠিক সময়ে যুক্তরাষ্ট্রের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের বিষয়ে আলোচনা শুরু করতে প্রস্তুত। অন্যান্য সম্ভাবনাময় খাতে সুবিধা দিতে অবকাঠামো ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে ব্যাপক বিনিয়োগ করেছে বাংলাদেশ। 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের একটি শুধুমাত্র আমেরিকান কোম্পানিগুলোকে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে বাংলাদেশ। এছাড়াও 28টি হাইটেক পার্কে মার্কিন বিনিয়োগের আমন্ত্রণ জানাচ্ছি।
মঙ্গলবার জাতিসংঘের ৭৬তম সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির আহ্বানে নারী নেতাদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে বিশ্ব নেতাদের সামনে ৩টি প্রস্তাব রাখেন। এছাড়াও নিউ ইয়র্কে কুয়েত ও সুইডেনের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী। নূরা জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দারিদ্র্য দূরীকরণ, সবার জন্য শান্তি সমৃদ্ধি নিশ্চিতের পাশাপাশি বাংলাদেশকে সঠিক পথে এগিয়ে নেয়াই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এসডিজি অগ্রগতি পুরস্কারে ভূষিত করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর বাসভবনে একথা জানান তিনি। এ সময় ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের ইতিহাসে এই অনন্য অর্জন মাইল ফলক হিসাবে চিহ্নিত হয়ে থাকবে। বাংলাদেশ সঠিক পথে এগিয়ে যাওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এই এসডিজি অগ্রগতি পুরস্কার দিয়েছে। দ্রুত এগিয়ে চলার ক্ষেত্রে যুগান্তকারী সাফল্যের জন্য এই বিশ্ব স্বীকৃতি বাংলাদেশের ইতিহাসে একটি মাইল ফলক হিসাবে চিহ্নিত হয়ে থাকবে। গোয়েন্দা নজরদারিতে এবার 2 ডজন ই-কমার্স প্রতিষ্ঠান অনিয়মের তথ্য বিশ্লেষণ করে এরই মধ্যে বেশ কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, স্বল্প মূল্যে পণ্য সরবরাহের নামে যারা গ্রাহকের অর্থ লোপাট বা প্রতারণা করছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। প্রশ্ন উঠতেই পারে, দেশের ই-কমার্স সেক্টরে আলাদিনের চেরাগ হয়ে ওঠা বিভিন্ন প্রতিষ্ঠান চলছে কিভাবে? অস্বাভাবিক পরিমাণ মূল্য ছাড় ও বিজ্ঞাপন দিয়ে বাজার দাপিয়ে বেড়াচ্ছে অন্তত অর্ধশত ই-কমার্স প্রতিষ্ঠান। এরই মধ্যে ইভ্যালি, ই-অরেঞ্জ, ধামাকা সহ বেশ কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে করা মামলা নিয়ে চলছে তদন্ত। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, ই-কমার্সে অনিয়মের সাথে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না। অ্যাট্রাকটিভ মুনাফার কথা বলছেন, যেই গাড়ির দাম ধরেন 100 টাকা, সে বলছে 50 টাকায় দিবে। এইগুলি বাস্তবসম্মত কি না, যারাই প্রতারিত করবেন তাদেরকে খুঁজে আইন শৃঙ্খলা বাহিনী বের করবেন, তাদেরকে শাস্তির ব্যবস্থাও আমরা করে দিব। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, মন্ত্রণালয়ের নির্দেশনা অমান্য করে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা প্রতিষ্ঠানের ব্যাপারে তদন্ত শুরু করেছেন তারা। এর মধ্যে দালাল প্লাস, শ্রেষ্ঠ.com, থলে, আনন্দের বাজার, আকাশনীল, পারপ্লেক্স, পল্লী বাজার, লাকসুরা সহ অন্তত 24টি ই-কমার্স প্রতিষ্ঠানের অনিয়ম তদন্তে মাঠে নেমেছেন তারা। অনেকগুলো কোম্পানির বিরুদ্ধে আমরা ছায়া তদন্ত করছি। তাদের বিরুদ্ধে আমরা যদি মানি লন্ডারিং বা আর্থিক অনিয়মের অভিযোগ আমরা পাই, আমাদের প্রাথমিক অনুসন্ধানে যদি সেটা পাই, তাদের বিরুদ্ধে আমরা মামলা রুজু সহ আইনানুগ ব্যবস্থা করি। ই-কমার্স খাতে বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে যারা এখনও গ্রাহকদের সাথে প্রতারণা করছে বা তারা বিভিন্ন পণ্য না দিয়ে তাদের টাকা আটকে রাখছে। এই সম্পর্কিত আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। বেশিরভাগ প্রতিষ্ঠান ই-কমার্স নীতিমালার এসক্রো সিস্টেমের বাইরে সরাসরি লেনদেন করছে গ্রাহকের সাথে। এদেরকে দ্রুতই আইনের আওতায় আনার কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ। বেশ অনেকগুলি নীতিমালার মধ্যেই আছে, কিন্তু সেটাকে ফলো করা হচ্ছে না। মানুষ দিনের পর দিন টাকা জমা দিয়ে টাকা পণ্য পাচ্ছে না। প্রতারণা যে যেখানেই পড়ুক, ওরা যদি আইনের সহায়তা চায়, আমরা অবশ্যই আইনগত সহায়তা আমরা করব। প্রতারণা রোধে অনলাইন কেনাকাটায় গ্রাহকদের আরও সতর্ক হবার পরামর্শ আইন শৃঙ্খলা বাহিনীর। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা আছেন বিরতিহীন সংবাদ দুপুরে। সংবাদে আরো যা থাকছে। বাংলাদেশের জন্য নতুন কৌশলপত্র করেছে এডিবি, ঋণ সহায়তা দেবে $1200 কোটি। দেশের আকাশপথ নিয়ন্ত্রণে নিতে বসবে অত্যাধুনিক রাডার। এবছরই কাজ শুরু করবে ফ্রান্সের থ্যালাস প্রতিষ্ঠান। গত 24 ঘন্টায় রাজশাহী সহ 3 জেলায় 13 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় 5 জন এবং উপসর্গ নিয়ে 8 জন মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও 8 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে 1 জন এবং উপসর্গ নিয়ে 7 জন মারা গেছেন। সেখানে করোনা রোগী শনাক্তের হার 7.45%। ফরিদপুরে গত 2 সপ্তাহ ধরে করোনায় মৃতের হার শূন্যে থাকলেও
তা আবার বাড়তে শুরু করেছে। গত 24 ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে ফরিদপুরের বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে আরও 4 জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে 3 জন করোনা আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে 1 জন মারা গেছেন। এদিকে চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 1 জন। স্বাস্থ্য বিভাগ বলেছে, সঠিকভাবে স্বাস্থ্যবিধি না মানলে বাড়তে পারে শনাক্ত ও মৃতের হার। মডার্না ফাইজারের নতুন করে 89 লাখ ডোজ করোনার টিকা পাচ্ছে বাংলাদেশ। ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্র সফররত পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম। তিনি জানান, চলতি বছরের শেষের দিকে এই টিকা দেশে আসতে পারে। এর মধ্যে কোভ্যাক্সের আওতায় নতুন করে 71 লাখ ডোজ ফাইজার ও 18 লাখ ডোজ মডার্নার টিকার বরাদ্দ পেয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেয়া তথ্য অনুযায়ী কোভ্যাক্সের টিকা আসবে 2টি ক্ষেত্র থেকে। এর মধ্যে যুক্তরাষ্ট্র দেবে কিছু টিকা, অন্যগুলো মিলবে নিয়মিত কোভ্যাক্সের বরাদ্দ থেকে। দেশে এখন পর্যন্ত করোনার টিকা এসেছে 4,95,85,000 ডোজ। সরকারের লক্ষ্য দেশের অন্তত 80% মানুষের করোনার টিকার আওতায় আনা। ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়লেও ঢাকা দক্ষিণে প্রতিদিন ডেঙ্গু রোগীর সংখ্যা 40 জনের কম বলে দাবি করেছেন ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস। সকালে ঢাকা দক্ষিণের 18 নম্বর ওয়ার্ডে এই দাবি করেন তিনি। এ সময় মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, 2019 সালে ডেঙ্গু আক্রান্তের হার ছিল বেশি। সে তুলনায় এবছর সফলতার সাথে ডেঙ্গু নিয়ন্ত্রণ করেছে সিটি কর্পোরেশন। আক্রান্ত 10% নামিয়ে আনা হয়েছে। এডিস মশার লার্ভা নিধনে ঢাকা দক্ষিণের প্রায় 27,000 ভবন পরিদর্শন করা হয়েছে। যেখানেই মশা বা লার্ভা পাওয়া গেছে, ধ্বংসের পাশাপাশি জরিমানাও করা হয়েছে। সিটি কর্পোরেশনের কর্মীদের নিরলস পরিশ্রমের কারণে ডেঙ্গু রোগীর সংখ্যা 15,000-এর মধ্যে আছে বলেও মন্তব্য করেন মেয়র শেখ ফজলে নূর তাপস। নিরলস পরিশ্রমের মাধ্যমে 2019-এর তুলনায় ডেঙ্গু রোগের সংখ্যা 90 ভাগ না, 75 ভাগ না, 50 ভাগ না, 25 ভাগ না, 10 ভাগে নামিয়ে আনতে সক্ষম হয়েছে। ভারতীয় বিভিন্ন সিরিয়াল ও চলচ্চিত্র দেখে উদ্বুদ্ধ হয়ে সিলেটের ইউসিবিএল ব্যাংকের এটিএম বুথে ডাকাতি করেন 4 জন। প্রযুক্তিতে পারদর্শী এই 4 জন ডাকাতির পর বুথ থেকে আলামত ও নষ্ট করে বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম কমিশনার হারুনুর রশিদ। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। ডিএমপির যুগ্ম কমিশনার বলেন, ঢাকা ও হবিগঞ্জে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় ডাকাতিতে জড়িত শামীম, নূর মোহাম্মদ ও আব্দুল হালিমকে। উদ্ধার করা হয় লুট হওয়া 10 লাখ টাকা সহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম। গ্রেপ্তারকৃতদের সাথে অন্য কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করা হচ্ছে। জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। প্রথম ঢাকা থেকে একজনকে গ্রেপ্তার করি। তার কথা মতো আমরা স্বীকারোক্তি মোতাবেক আমরা হবিগঞ্জের হাওর অঞ্চল থেকে আমরা আরও 3 জনকে 2 জনকে আমরা গ্রেপ্তার করি। এই গ্রেপ্তার করার পরে তারা সকলেই স্বীকার করেছেন যে তারা এই কাজটা করেছেন। কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ খান হত্যা মামলায় তৃতীয় ধাপে শেষ দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। আদালতে আনা হয়েছে ওসি প্রদীপ সহ 15 আসামিকে। সাক্ষী এবং আসামিদের মুখোমুখি রেখেই চলছে বিচার কাজ। সকাল 10টার দিকে জেলা ও দায়রা আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল সাক্ষ্য গ্রহণ শুরু করেন। মঙ্গলবার সিনহা হত্যা মামলার 2 সাক্ষী মারিশ বুনিয়া জামে মসজিদের ইমাম জহিরুল ইসলাম ও সদর হাসপাতালের চিকিৎসক রণদীপ দেবনাথ সাক্ষ্য দেন। তৃতীয় ধাপে এসে আরও 5 জনের জবানবন্দি নেওয়া হয়েছে। এর আগে 2 ধাপে মামলার বাদীসহ 6 জনের সাক্ষ্য ও আসামি পক্ষের জেরা শেষ হয়েছে। এই মামলার মোট সাক্ষী 83 জন। গেল বছর 31 জুলাই কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। র্যাবের জব্দ করা 75 কোটি টাকার কথিত সাপের বিষের রাসায়নিক পরীক্ষায় মিলেছে কোমল পানীয়ের উপাদান। অভিযানের 6 মাস পর এমন বিস্ময়কর তথ্য জানিয়েছে পুলিশ। বাহিনীর তদন্ত প্রতিবেদন বলছে, র্যাবের জব্দ করা জারের তরলে সাপের বিষের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। গবেষকরা বলছেন, এ ধরনের সাপের বিষ বিক্রি পুরোটাই প্রতারণা। 2020 সালের 24 ডিসেম্বর রাজধানীর দক্ষিণখানে র্যাবের অভিযানে আটক হয় সাপের বিষ পাচারকারী চক্রের 6 জন। র্যাব জানায়, ঘটনাস্থল থেকে সাপের বিষের 6টি জার জব্দ করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় 75 কোটি টাকা।
জব্দকৃত কথিত সাপের বিষ রাসায়নিক পরীক্ষার জন্য পাঠানো হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তদন্ত শেষে পুলিশ বলছে উদ্ধারকৃত জারে কোনো বিষ ছিল না। ল্যাব পরীক্ষার ফলাফল বলছে জারগুলোতে ছিল কোমল পানীয়ের উপাদান। স্যাম্পলগুলো পেয়েছি আমরা আমাদের ল্যাবে বিভিন্ন ধরনের এক্সামিনেশন করেছি এবং তাদের কোনোটাতেই হচ্ছে যে আমরা সাপের বিষের কোনো অস্তিত্ব পাইনি। এক এক সময় এক এক রকম জিনিস থাকে। একবার আমরা কোক পেয়েছি, কোক মানে হচ্ছে যে কোক স্প্রাইট এগুলো। একবার আমরা হচ্ছে যে সার্ফ এক্সেল পেয়েছি। র্যাব বলছে গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাপের বিষ এবং তার মূল্যের তথ্য পাওয়া যায়, যেটি গণমাধ্যমে জানানো হয়। আমাদের যে আসামি থাকেন তার তথ্যটাই উপস্থাপন করি এবং প্রাথমিকভাবে যারা অভিযানকালীন সময় যারা আশেপাশে থাকেন, যারা আমাদের সাক্ষী হন বা তাদের যে বক্তব্যের প্রেক্ষাপট সেই অনুযায়ী কিন্তু আমরা এজাহার দাঁড়ি করি। যেগুলো বিভিন্ন টেস্ট করার বিষয় থাকে সেই ক্ষেত্রে ল্যাব টেস্টটা কিন্তু আলামত জমা দেওয়ার পরে বিজ্ঞ আয়োগ করে থাকেন। গত এক বছরে র্যাব ও সিআইডির অভিযানে কয়েকশো কোটি টাকার সাপের বিষ জব্দের তথ্য দিলেও ল্যাব পরীক্ষায় কোনো বিষ মেলেনি। গবেষকরা বলছেন সাপের বিষ ব্যবহার হয় কিছু ওষুধ উৎপাদন প্রতিষ্ঠানে, তবে সার্টিফাইড সাপের খামার ছাড়া অন্য কারো কাছ থেকে তারা বিষ কেনে না। এটা একটা প্রতারণার নতুন কৌশল, এর বাইরে কোনো কিছুই হতে পারে না। কারণ হচ্ছে যে পরিমাণ সাপের বিষ দেখানো হয় সেই পরিমাণ সাপের বিষ কালেক্ট করতে গেলে বছরের পর বছর লেগে যাবে। কমার্শিয়াল ভ্যালু যদি আমরা চিন্তা করি এটা দিয়ে কী হয় বা কী হয়, এটা নিয়ে গবেষণা ছাড়া কিন্তু হচ্ছে যে কোনো সেরকম বাস্তবসম্মত কোনো প্রয়োগ নেই। ওষুধ ইন্ডাস্ট্রি তো সাপের বিষ সরাসরি কিন্তু ইউজ করা হয় না। আইন শৃঙ্খলা বাহিনীর কোনো অভিযানের পর তথ্য যাচাই না করেই গণমাধ্যমে কোটি কোটি টাকা মালামাল জব্দের কথা না জানানোই শ্রেয় বলছেন সংশ্লিষ্টরা। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশের জন্য নতুন অংশীদারিত্ব কৌশলপত্র প্রণয়ন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি, যার আওতায় $1,200 কোটি পর্যন্ত ঋণ সহায়তা দেয়া হবে। মঙ্গলবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অবস্থিত এডিবির সদর দপ্তর থেকে নতুন অংশীদারিত্ব কৌশলপত্র ঘোষণা করা হয়। আগামী 5 বছর পর্যায়ক্রমে এই সহায়তা পাবে বাংলাদেশ। মূলত মহামারীর ক্ষতি কাটিয়ে ওঠা সহ বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা, কর্মসংস্থান বৃদ্ধি, বেসরকারি খাতের উন্নয়ন, সবুজ শিল্পায়ন, জলবায়ু, মানব সম্পদ ও সামাজিক সুরক্ষা শক্তিশালী করতে এই ঋণ সহায়তা দিচ্ছে এডিবি। সংস্থাটি বলছে এই সহায়তার মাধ্যমে দেশের সরকারি ও বেসরকারি খাতে বিনিয়োগ বাড়বে, যা 2031 সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত হতে সহায়ক হবে। করোনা মহামারীর ক্ষতি কাটিয়ে চলতি অর্থ বছরের মধ্যেই ঘুরে দাঁড়াবে বাংলাদেশের অর্থনীতি। এই অর্থ বছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি হবে 6.8%। বুধবার প্রকাশিত এডিবির এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুকে এই পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। উৎপাদন খাতের উপর ভর করে এই প্রবৃদ্ধি আসবে বলছে এডিবি। এদিকে মহামারীর কারণে চলতি অর্থ বছরে মূল্যস্ফীতি হতে পারে 5.8%। বছরের শুরুর দিকে রপ্তানি, প্রবাসী আয় এবং অর্থনীতির বিভিন্ন সূচকে ছিল অগ্রগতি, কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ এবং প্রতিরোধে নেয়া লকডাউনের প্রভাবের কারণে আবারও প্রবৃদ্ধির হার সংশোধন করা হয়েছে বলছে এডিবি। সংস্থাটি বলছে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি অর্থনীতির জন্য প্রধান ঝুঁকি। দেশের আকাশপথ পূর্ণ নিয়ন্ত্রণে নিতে 2024 সালে বসছে অত্যাধুনিক রাডার। বেসামরিক বিমান প্রতিমন্ত্রী জানান, এ বছরই কাজ শুরু করবে ফ্রান্সের থেলাস প্রতিষ্ঠানটি। তিনি আরও বলেন, শাহজালাল বিমানবন্দরে এটি বসানো হলে দেশের আকাশ সীমায় চলা যে কোনো যান নিয়ন্ত্রণ করা যাবে। 30 বছর আগে শাহজালাল বিমানবন্দরে বসে রাডার, যেটি কার্যক্ষমতা হারিয়েছে অনেক আগেই। এর পরিধি সীমিত হওয়ায় আকাশপথে নজরদারি করা কঠিন হয়ে পড়েছে। ফলে সুন্দরবন, পার্বত্য চট্টগ্রাম ও বঙ্গোপসাগরের বিস্তীর্ণ এলাকায় কোনো উড়োজাহাজ চললে তা জানতে পারে না বাংলাদেশ। 2 বছরের মধ্যে এসব সমস্যার সমাধান হবে বলে জানালেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী। বলেন, আকাশপথে নজরদারি ও নেভিগেশন প্রযুক্তির আধুনিকায়নে 2024 সালে দেশে বসবে ফ্রান্সের থেলাসের তৈরি রাডার। বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক রাডার যেটা থেলাস তাদের কাছ থেকে আনার চুক্তি হয়েছে, ওয়ার্ক অর্ডার সমস্ত কিছুই হয়েছে, এখন শুধু সময়ের অপেক্ষা। রাডার তারা তৈরি করে দিবে, সুতরাং এই ব্যাপারে অনেক দূর অগ্রসর আমরা। তিনি আরও জানান, আকাশসীমার নিচ দিয়ে কোনো উড়োজাহাজ, হেলিকপ্টার ও ড্রোন উড়ে গেলে বর্তমান রাডারটি ধরতেই পারে না। এছাড়া রয়েছে ব্ল্যাক স্পটও, যা নিরাপত্তার জন্য ঝুঁকি বলে মনে করেন প্রতিমন্ত্রী। রাডারে তো সমস্ত কিছুই ধরা পড়বে, সুতরাং বিমান
সেফটি সিকিউরিটি রাডারের কাজ যেটা বিমান চলাচলের ক্ষেত্রে যে কোনো ধরনের হুমকি ঝুঁকি সমস্ত কিছু এটার মধ্যে ধরা পড়বে। ড্রোন তো আসবেই, ড্রোন থেকে আরও ক্ষুদ্রতর কোনো কিছু হইলে সেটাও ধরা পড়বে। নতুন রাডার বসলে দেশের ক্যাসমিক সীমায় অনুমোদনহীন কোনো যান ঢুকে পড়লে তা নিয়ন্ত্রণ করা যাবে। একই সাথে বাড়বে রাজস্ব আয়ও। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা আছেন সংবাদ দুপুরে আরও যা থাকছে। বিদেশে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে অর্থায়ন করবে না চীন, শি জিনপিং এর ঘোষণাকে স্বাগত জানালো জাতিসংঘ। সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ২৬ সদস্যের ফুটবল দল ঘোষণা, আছেন নাইজেরিয়ান বংশোদ্ভূত এলিটে কিংসলে। এনআইডি সার্ভারে মৃতের তালিকায় নাম থাকায় জীবিত হয়েও করোনার টিকা সরকারি সহায়তা পাওয়া সহ সব সুবিধা বন্ধ জামালপুরের ৯ ব্যক্তির। ভুল সংশোধনের জন্য মাদারগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে আবেদন করলেও এখনও কোনো সমাধান হয়নি। কর্মকর্তারা বলছেন, নির্বাচন অফিস নয়, মাঠে তথ্য সংগ্রহকারীদেরই ভুলে এমনটি হয়েছে। মাদারগঞ্জের চরগাবির গ্রামের মোহাম্মদ মোখলেসের জন্ম ১৯৮২ সালে। সম্প্রতি করোনার টিকার নিবন্ধন করতে গিয়ে তিনি জানতে পারেন এনআইডি সার্ভারের তথ্য অনুযায়ী তিনি মারা গেছেন। নির্বাচন অফিসে যায় বলি, তারপরে ও কয় আপনি তো মৃত, আপনার আইডি শু করে না। কে বা কারা মৃত করছে, আমি আইডির জন্য আমি করোনার ভ্যাকসিন দেওয়ার পাইতেছি না, আরও আমার আইডিতে যে সকল কাজ, এই কাজগুলো করে পাইতেছি না। মোখলেসের মতো উপজেলার আরও ৮ জন জীবিত ব্যক্তির নাম রয়েছে মৃতের তালিকায়। কাগজে কলমে মৃত হিসেবে চিহ্নিত হওয়ায় সরকারি সহায়তা, জমি বিক্রি, এমনকি মোবাইল সিম কার্ডও কিনতে পারছেন না তারা। তথ্য সংশোধনের জন্য উপজেলা নির্বাচন অফিসে একাধিকবার ধর্ণা দিয়েও সমস্যার সমাধান হয়নি। সরকারের কোনো মাল ঢাল পাইতেছি না, নেতাগরের কাছে গেলাম তখন তোমার আইডি কার্ডে ঠিক নাই, আমি এই আইডি কার্ডের জন্য কত দৌড়ি পাতে আসছি। 2016 সালে ভোটার কার্ডটা আমার হারিয়ে গেছে, তাতে তো নাম মৃত্যু বানাইতেছে, ভোটার কার্ডের জন্য আমি আবেদন করছি। উপজেলা নির্বাচন কর্মকর্তা বলছেন, মাঠে তথ্য সংগ্রহকারীদের ভুলে জীবিত ব্যক্তিরা মৃত হিসেবে চিহ্নিত হয়েছেন। এটি নির্বাচন অফিসে ভুল নয়, দাবি তার। আবেদনের প্রেক্ষিতে ভুল সংশোধনের কাজ করা হচ্ছে জানালেন এ কর্মকর্তা। যদি ওই টিচারটা যদি সংশ্লিষ্ট ভোটারের বা মৃত ভোটারের তার ছেলে বা তার আত্মীয় স্বজনের কাছ থেকে যদি ভোটার আইডি কার্ডটা না নিয়ে অন্য কারো কথাই যদি লেখে, হ্যাঁ, তো এটা ভুল হবেই। আমরা 9টা আবেদন এর মধ্যে পেয়েছিলাম, 9টা আবেদন আমরা যথাযথ কর্তৃপক্ষকে পাঠিয়ে দিয়েছি। জাতীয় পরিচয়পত্রের মতো এমন গুরুত্বপূর্ণ সরকারি নথিতে জীবিত ব্যক্তিদের মৃত হিসেবে চিহ্নিত করা ভুল গ্রহণযোগ্য নয় বলছেন সংশ্লিষ্টরা। এই বিষয়ে কর্তৃপক্ষকে আরও সতর্ক হওয়ার তাগিদ তাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ভুয়া জন্ম সনদের ছড়াছড়ি লক্ষ্মীপুরে। জেলায় গত 1 বছরে প্রায় ৫,০০০ ভুয়া জন্ম সনদ চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। এতে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট ও ব্যাংক অ্যাকাউন্ট করতে গিয়ে বিড়ম্বনায় পড়ছেন সাধারণ মানুষ। জাতীয় পরিচয়পত্রের জন্য আঙুলের ছাপ দিতে লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ে যান পৌরসভার বাঞ্চানগর এলাকার প্রবাসী ইসমাইল হোসেন। পরে তিনি জানতে পারেন বিদেশে থাকার সময় বাবার মাধ্যমে পাওয়া যে জন্মসনদ তিনি জমা দিয়েছেন তা ভুয়া, যা সার্ভারে নেই। আমরা তো আর জানি না কার সই কোনটা, কার সিগনেচার কোনটা, কার সিল কোনটা, এটা তো আমরা প্রবাসীরা বলতে পারবো না। এখন এগুলোর জন্য আমরা প্রবাসীরা বেশি বিব্রতবোধ হইতেছি। ইসমাইলের মতোই ভুয়া জন্মসনদের কারণে ব্যাংক অ্যাকাউন্ট করা, শিশুদের স্কুলে ভর্তি করা সহ নানা কাজে হয়রানির শিকার হচ্ছেন অনেকে। এক এক ব্যক্তির 3-4টা করে জন্ম নিবন্ধন সনদ আছে, এক একটাতে এক এক রকম বয়স। ভুয়া জন্ম সনদের ছড়াছড়ির কথা স্বীকার করেছেন জনপ্রতিনিধিরাও। তবে এর সঙ্গে পৌরসভার কেউ জড়িত নয় বলে দাবি তাদের। পৌরসভার কেউ জড়িত না, এটা আসলে বিভিন্ন কম্পিউটার দোকানেরা ওই 200-500 বা 1000 টাকার বিনিময়ে এটা আসলে ভুয়া করে বিভিন্ন জায়গায় বিভিন্ন তল্লাশি করে বিভিন্ন কম্পিউটার দোকান সিলগালা করছে এবং কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। উপজেলা নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন, গত 1 বছরে জেলায় প্রায় 5,000 ভুয়া জন্মসনদ চিহ্নিত করা হয়েছে। ভুয়া সনদের কারণে জাতীয় পরিচয়পত্র দেয়ায় জটিলতা তৈরি হচ্ছে। নাম এবং তাদের অফিসের নাম ব্যবহার করে
যে সমস্ত জন্ম নিবন্ধন আমাদের এখানে আসছে কিন্তু যাচাই করে আমরা সঠিক পাচ্ছি না, সে সমস্ত জন্ম নিবন্ধনের বিষয়ে তারা যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। ভুয়া জন্ম সনদের বিষয়ে নাগরিকদেরও সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন জনপ্রতিনিধি ও নির্বাচন কর্মকর্তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। কৃষি জমিতে পুকুর খনন করা বেআইনি হলেও চুয়াডাঙ্গায় এক শ্রেণীর অসাধু লোকজন অবাধে কাটছে পুকুর। এতে নষ্ট হচ্ছে ফসলি জমি, একই সঙ্গে পাশের জমিগুলো অনাবাদি হয়ে পড়ছে। প্রশাসনের নজরদারি না থাকায় বন্ধ হচ্ছে না কৃষি জমিতে অবৈধ এই পুকুর খনন। চুয়াডাঙ্গায় প্রতিনিয়ত কমছে আবাদি জমির পরিমাণ। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কৃষি জমিতে খনন করা হচ্ছে পুকুর। এতে বর্ষাকালে চাষযোগ্য জমিতে দেখা দিচ্ছে জলাবদ্ধতা। একইভাবে শুষ্ক মৌসুমে সেচের পানি চলে যায় পুকুরে। অভিযোগ রয়েছে নজরদারি না থাকায় বছরের পর বছর এই আবাদি জমিতে পুকুর খনন চলছে। মধ্যে পুকুর কেটেছে, এই পুকুর কাটাতে ফসলের অনেক ক্ষতি হচ্ছে, মাঠে পানি দাঁড়াচ্ছে না, পুকুরে পানি টেনে নিচ্ছে, ফসল একটু খরা হলে ফসল মার হয়ে যাচ্ছে। ভাটার জন্য পুকুর কাটা হয়ে গেছে, ভাটা হওয়ার পরে এখন পুকুর হয়ে গেছে, এখন পুকুরে মাছ চাষ করছে। আগে এখানে ধানের চাষ হইতো। মাটি কাটা গাড়ি এসে সিরিয়ালে একসাথে 3টে গাড়ি কাটা বলে, আর এই গত বছর এই বেডটা নতুন করে এই সাইডেরটা কাটা হয়েছে। এই পুকুরটা জলকার হলো 24 বিঘে, এখন দেখা যাচ্ছে 34 বিঘে। মানুষের সব ভেঙেছিল, এই যেমন বাঁশঝাড়টা ডেঙাইছিল, ভেঙে একদম চলে গিয়েছে হান দিয়ে ওর ভিতরে। ফসল উৎপাদন হয় এমন জমিতে পুকুর খননের অনুমতি দেওয়া হয় না জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, এ বিষয়ে কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। কালেক্টরেটের অনুমতি ব্যতীত কেউ এখানে পুকুর বা অন্য কিছু খনন করতে পারবে না। আমাদের জেলা প্রশাসক স্যার সেটা আমাদের মাধ্যমে তদন্ত করিয়ে সেই জায়গাটা যদি কৃষির কোনো ফসলের উপযুক্ত থাকে তাহলে সেটা সাধারণত আমরা পুকুর খনন করার কোনো অনুমতি দেওয়া হয় না। কৃষি বিভাগ জানিয়েছে প্রতি বছরই 2 থেকে 3% হারে কৃষি জমি কমছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ঠাকুরগাঁওয়ে গত বছরের তুলনায় বেশি জমিতে পাটের আবাদ হয়েছে, তবে বৃষ্টি কম হওয়ায় পাটের মান কিছুটা খারাপ। বর্তমান বাজার দরে খুব বেশি লাভ থাকছে না চাষিদের। পাটের ফলন ও মান বাড়াতে উন্নত পদ্ধতির ওপর জোর দিচ্ছে কৃষি বিভাগ। ক্ষেত থেকে পাট কাটা, পানিতে ডোবানো ও ধোয়ার কাজে এখন ব্যস্ত সময় পার করছেন ঠাকুরগাঁওয়ের চাষিরা। গত বছর পাটের ফলন ও দাম দুটোই ভালো ছিল, সে কারণে এবারও বিপুল জমিতে পাটের আবাদ করেছেন তারা। বর্তমানে বাজারে পাট উঠলেও মন প্রতি বিক্রি হচ্ছে 2 থেকে 2,500 টাকা। 45 শতক ইয়াতে মাটিতে আমি পাটা লাগাইছি, মোটামুটি 8 মনের পাটা হবে আর কি। মোটামুটি দাম ভালো, কিছু লাভবান হবো আর কি। হাল চাষ করে সার দিয়ে পাট লাগাই দিছি, ইনশাল্লাহ পাটের এবার বাম্পার ফলন নিচ্ছে। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পাট চাষ হলেও এবছর জেলায় বৃষ্টিপাত কম হওয়ায় পাটের মান কিছুটা খারাপ হয়েছে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা। এবছর গত বছরের তুলনায় বৃষ্টিপাত কম হয়, যদি এই বৃষ্টিপাতটা ঠিকমতো হতো তাহলে হয়তো পাটের মান আরো একটু ভালো হতো এবং কৃষকরা আরো ভালো দাম পেত। চলতি বছর জেলায় 6,817 হেক্টর জমিতে পাট আবাদ হয়েছে। এর মধ্যে দেশি জাতের পাট আবাদ হয়েছে 717 হেক্টর ও তোষা জাতের পাট আবাদ হয়েছে 6,100 হেক্টর জমিতে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্বে আবারও বেড়েছে করোনা ভাইরাসের দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা। একদিনে 8,200-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে 4,70,000, জানিয়ে বিশ্বে করোনায় মোট প্রাণহানি 47,22,000 ছাড়ালো, আর মোট আক্রান্ত 23,03,00,000-এরও বেশি। একদিনে করোনায় সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে 1,927 জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত 1,20,000-এর বেশি। দ্বিতীয় সর্বোচ্চ 812 জন মারা গেছে রাশিয়ায়। নিউ ইয়র্কে জাতিসংঘের 76তম অধিবেশনে অংশ নেয়া ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী করোনা আক্রান্ত হয়েছেন। যুক্তরাজ্যে আবার বেড়েছে সংক্রমণ। একদিনে 31,000-এর বেশি রোগী শনাক্ত হয়েছে দেশটিতে। তুরস্কে এক সপ্তাহে সংক্রমণ বেড়েছে 17%। নিকারাগুয়াতে কয়েক সপ্তাহ ধরে বেড়েই চলেছে করোনার বিস্তার। দেশটির হাসপাতালগুলোতে শয্যা সংকট ছাড়াও অক্সিজেন স্বল্পতা দেখা দিয়েছে। এদিকে বিস্তার কমে আসায় মাস্ক পরায় বাধ্যবাধকতা তুলে নিয়েছে
আর্জেন্টিনার সরকার। ভেনেজুয়েলায় পৌঁছেছে স্পুতনিক ভি এর 6,75,000 টিকার ডোজ। অন্যদিকে সিরিয়ার ইদলিবে সংক্রমণ হু হু করে বাড়ায় দেখা দিয়েছে চিকিৎসা সংকট। বিশ্বকে 200 কোটি করোনা ভাইরাসের টিকা সরবরাহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে চীন। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং জানিয়েছেন, এবছর শেষ হওয়ার আগেই এই টিকা সরবরাহ করা হবে। এদিকে থাইল্যান্ডে 12 থেকে 18 বছর বয়সীদের মধ্যে ফাইজারের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে মঙ্গলবার। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশের বাইরে আর কোনো কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে চীন অর্থায়ন করবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এদিকে জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিয়ে বক্তব্য রাখতে চায় তালেবান। বিশ্বজুড়ে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এবং পরিবেশে কার্বন নিঃসরণের দিক থেকে শীর্ষে রয়েছে চীন ও যুক্তরাষ্ট্র। জলবায়ু ইস্যুতে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে অর্থায়ন বন্ধের ক্ষেত্রে চাপ ছিল বেইজিংয়ের ওপর। এরই মধ্যে জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে দেশের বাইরে আর কোনো কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে অর্থায়ন না করার ঘোষণা দিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীন সবুজ ও কম কার্বনের বিদ্যুৎ উৎপাদনে অন্যান্য উন্নয়নশীল দেশকে সহায়তা করবে এবং বিদেশে নতুন কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প নির্মাণ করবে না। শি জিনপিং এর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জলবায়ু বিষয়ক দূত জন কেরি। এর আগে উন্নয়নশীল দেশগুলোকে ক্লিন এনার্জি উৎপাদন ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় $11.4 বিলিয়ন সহায়তার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস শি জিনপিং এর পদক্ষেপ ও উন্নয়নশীল দেশগুলোকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় জো বাইডেনের অর্থায়নের প্রতিশ্রুতির বিষয়কে স্বাগত জানিয়েছেন। এদিকে জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিয়ে বক্তব্য রাখতে চায় তালেবান। বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘে পাঠানো এক চিঠিতে এই আহ্বান জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। এরই মধ্যে দোহায় তালেবানের রাজনৈতিক কার্যালয়ের মুখপাত্র সুহাইল শাহিনকে জাতিসংঘে আফগানিস্তানের নতুন রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে। এছাড়া জাতিসংঘ অধিবেশনে তালেবানকে বয়কট না করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। অধিবেশনে পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে মানবতা বিরোধী অপরাধ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। বলেন, নিষেধাজ্ঞার কারণে ইরান এবং মধ্যপ্রাচ্যের অনেক দেশে করোনার ভ্যাকসিন সংকট দেখা দিয়েছে। সাদিয়া ফ্রেন্ড, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আফগানিস্তানে নারীদের শিক্ষা গ্রহণে বাধা দেয়া ইসলাম সম্মত নয় বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। গত সপ্তাহে তালেবান দেশটির শিক্ষা প্রতিষ্ঠানে শুধু ছেলেদের যাওয়ার অনুমতি দেয় এই কথা বললেন ইমরান। এছাড়া শীঘ্রই আফগানিস্তানে নারীদের আবারও শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, তালেবান সরকারকে স্বীকৃতি পেতে হলে পাকিস্তানের শর্ত পূরণ করতে হবে। দুদেশের সম্পর্ক নিয়ে তিনি জানান, আফগানিস্তানকে পাকিস্তানের নিরাপত্তায় হুমকি হতে পারে এমন সন্ত্রাসীদের আঁতুড়ঘর হিসেবে ব্যবহার করতে দেওয়া উচিত হবে না। তালেবান সরকারকে যুক্ত করার ইস্যুতে মতপার্থক্যের জেরে বাতিল করা হয়েছে সার্কের বৈঠক। আগামী 25 সেপ্টেম্বর নিউ ইয়র্কের জাতিসংঘ জেনারেল অ্যাসেম্বলিতে সার্কের 76তম বৈঠক হওয়ার কথা ছিল। আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রীকে বৈঠকে যুক্ত করার দাবি তুলেছিল পাকিস্তান, কিন্তু সার্কের বেশিরভাগ সদস্য দেশই পাকিস্তানের দাবিতে রাজি না হওয়াতে বাতিল করা হয়েছে বৈঠক। নেপালের তরফ থেকে এক বিবৃতিতে সদস্যদের মধ্যে মতপার্থক্যের জেরেই বৈঠক বাতিল করা হয়েছে বলে জানানো হয়। শুধু তালেবানের পররাষ্ট্রমন্ত্রীকে বৈঠকে নিয়ে আসা নয়, আশরাফ গনি সরকারের কোনো প্রতিনিধি যাতে সার্কের বৈঠকে না থাকে সেই দাবিও রেখেছিল ইসলামাবাদ। সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে বাফুফে। দলে আছেন নাইজেরিয়ান বংশোদ্ভূত এলিটা কিংসলে, ফিরেছেন জুয়েল রানা, আশরাফুল রানা, টুটুল হোসেন বাদশাহ ও আতিকুর রহমান ফাহাদ। 2 মাসের অব্যাহতিতে থাকা জেমিডের তালিকায় থাকা নতুন প্রবাসী ফুটবলারদের কাউকেই দলে রাখেননি অস্কার ব্রুজন। তবে কিংসলেকে রেখে চমক দিয়েছেন সদ্য দায়িত্ব পাওয়া এই কোচ।
ফিফার ছাড়পত্র পেতে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালাবে বাফুফে। 1 থেকে 16 অক্টোবর মালদ্বীপে অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ। প্রথম দিনেই শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। উজবেকিস্তানে এএফসি নারী এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে আজ ইরানের মুখোমুখি হবে বাংলাদেশ। খেলা শুরু বিকাল 4টায়। প্রথম ম্যাচে জর্ডানের কাছে পাত্তাই পায়নি লাল সবুজরা। র্যাঙ্কিংয়ে 74 ধাপ এগিয়ে থাকা দলটার কাছে হেরেছে 5-0 গোলে। ইরানও র্যাঙ্কিংয়ে 65 ধাপ এগিয়ে। তারপরও শেষ ম্যাচে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়তে চায় ছোটনের দল। রক্ষণ জমাট রেখে কাউন্টার অ্যাটাকে ভালো কিছুর পরিকল্পনা থাকবে সাবিনাদের। গত ম্যাচের যে ভুল ত্রুটিগুলো আমাদের ছিল সেটাকে সংশোধন করে আগামী ম্যাচটা যেন ওই ভুল ত্রুটিগুলো আর না ঘটে সেই দিকে নজর দিয়ে নেক্সট ম্যাচটা ভালোভাবে শেষ করা। গত ম্যাচের ভুল ত্রুটি শুধরিয়ে একটা ভালো ফুটবল খেলায় উপহার দেবে এবং এখান থেকে তাদের একটা বিরাট অভিজ্ঞতা অর্জন করবে। লা লিগায় শীর্ষে ফেরার মিশনে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের প্রতিপক্ষ মায়ার্কো। ম্যাচ শুরু রাত 2টায়। এদিকে ক্যারাবাও কাপে ম্যানচেস্টার ইউনাইটেডের চ্যালেঞ্জ ওয়েস্ট হ্যাম। ম্যাচ শুরু রাত 1:15টায়। এর কিছুক্ষণ পর লিগ 1-এ মের্চের মাঠে খেলবে পিএসজি। কার্লো আনচেলত্তির অধীনে বদলে গেছে রিয়াল। ভক্তদের এমন মন্তব্যের প্রতিদান দিচ্ছে গ্যালাক্টিকোস। টেবিলের শীর্ষে ফেরার চ্যালেঞ্জে প্রতিপক্ষ লা লিগায় নতুন করে সুযোগ পাওয়া মায়োর্কা। লিগে 5 ম্যাচের কোনোটিতে হারেনি রিয়াল। 4 জয় আর 1 ড্রতে টেবিলের 2-এ লস ব্লাঙ্কো। 1 ম্যাচ বেশি খেলা আতলেতিকো মাদ্রিদকে টপকাতে জয়ের বিকল্প নেই। ইনজুরিতে পূর্ণ শক্তির দল পাচ্ছে না রিয়াল। টনি ক্রুস, গ্যারেথ বেল, মার্সেলো মাঠের বাইরে। ফার্ল্যান্ড মেন্ডিকে নিয়েও শঙ্কা আছে। তবে বেনজেমা, ভিনিসিয়াসদের ফর্মে আস্থা রিয়ালের। আমরা ম্যাচ অনুযায়ী প্রস্তুতি নিই। আমার মনে হয় এটাই কাজে দিচ্ছে। দল ভালো করছে, জানি সামনে অবশ্যই বাধা আসবে। কোচ হিসেবে আমার কাজ হবে সেগুলোকে সমাধান করা। এদিকে ইংলিশ ক্যারাবাও কাপে মুখোমুখি ম্যানচেস্টার ইউনাইটেড ও ওয়েস্ট হ্যাম। দিন কয়েক আগে ইপিএলে 2 দলের লড়াইয়ের উত্তাপ ফিরে আসছে ওল্ড ট্রাফোর্ডে। দ্বিতীয় মেয়াদে ম্যানচেস্টার ইউনাইটেডে অভিষেকের পর শুরু থেকেই খেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে এই ম্যাচে বিশ্রাম দেয়া হচ্ছে তাকে। রাশফোর্ড, দিয়ালো, কাভানিকেও রাখছেন না ইউনাইটেড কোচ। ফ্রন্টলাইনে দেখা যাবে ভ্যান্ডি বিক, দিয়াগো দালত ও অ্যান্থনি মার্শিয়ালকে। এদিকে লিগ 1-এ মেটসের আতিথ্য নেবে পিএসজি। হাঁটুর চোটে এই ম্যাচে থাকছেন না লিওনেল মেসি। নেইমার, ইকার্দিতে ভরসা লা পার্সিয়ানদের। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সারা দেশে ট্রাক এবং কাভার্ড ভ্যানের যে কর্মবিরতি চলছিল সেই কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। এই মুহূর্তে সচিবালয়ে ব্রিফ করছেন এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এবং অন্যান্য দাবি দাওয়া যেগুলি ছিল সবগুলি নিয়ে দীর্ঘ আলাপের পরে তারা বলেছেন তারা সন্তুষ্ট হয়েছেন এবং তারা যে সমস্ত কর্মসূচি ঘোষণা করেছিলেন সেইগুলো ওনাদের মুখেই শুনবেন, ওনারা প্রত্যাহার করে নিচ্ছেন। তা আপনারা আপনাদের বলতে পারেন। যে আমাদের আমি সভাপতি বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশন, যে আমি তালুকদার মোহাম্মদ মনির বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি। এটা হচ্ছে হ্যাঁ এইভাবে বলেন। আমি তালুকদার মোহাম্মদ মনির বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশন। আমরা আমাদের 72 ঘন্টার যে সভাপতি, আমাদের 72 ঘন্টার যে কর্মবিরতি ছিল, আমরা মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে সভাপতিত্বে আজকের এই আলোচনা বৈঠকে আমরা অত্যন্ত সন্তুষ্ট, আমরা আনন্দিত। আমরা আমাদের কর্মবিরতি প্রত্যাহার করে নিলাম ইনশাআল্লাহ। আমাদের মালিক সমিতি বলেন। আমি হাজী মকবুল আহমদ বাংলাদেশ কভার ভ্যান ট্রাক পাইমাবার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশনের সভাপতি। আমি আজকের বৈঠকে
সকল নেতৃবৃন্দ এবং আমাদের মন্ত্রী মহোদয়ের সভাপতিত্বে এবং আইজি মহোদয় সাহেব এখানে ছিল, প্রশাসনিক অনেক নেতৃবৃন্দ ছিল। তাদের দীর্ঘ সময় বৈঠকে আমরা সন্তুষ্ট হয়ে আমরা আমাদের কর্মবিরতি প্রত্যাহার করলাম। সবাইকে ধন্যবাদ। ওনাদের তো দাবি 15 দফা হলে আমরা দেখলাম যে এখানে 35টি দাবি করেছেন এবং এখানে কিছু দাবি আপনারা মেনে নিয়েছেন, কিছু তো যেসব দাবিগুলো আছে সেক্ষেত্রে যারা এই যাদের লাইসেন্স নেই, হালকা লাইসেন্স আছে, তারা ভারী যানবাহন, এগুলো তো আমরা মনে করি রোড সেফটির জন্য ঠিক না। এই দাবিগুলোর ক্ষেত্রে আপনারা না এগুলো নিয়ে দীর্ঘ আলাপ হয়েছে। বিআরটিআর চেয়ারম্যান ছিলেন, আমাদের সড়ক পরিবহনের ছিলেন, সচিব ছিলেন, প্রতিনিধি ছিলেন। যেগুলি যৌক্তিক, আমি আবারও বলছি যৌক্তিক, এখানে এমনও আছে তারা বলছেন যে এক মানে ট্রাক চালক, প্রাইম মুভার চালক আজকে 10 বছর ধরে প্রাইম মুভার চালায়, কিন্তু তার লাইসেন্স হলো হালকা কিংবা মাঝারি। তাদের দাবি ছিল যারা চালাচ্ছেন তাদের একটা টেস্ট করে, বিআরটি এর মাধ্যমে তাদের টেস্ট করে তাদেরটা যদি ওনারা সঠিক পান তাহলে যেন সঙ্গে সঙ্গে দিয়ে দেন। তা এইটাই ছিল, ওনারা অযৌক্তিক কিছু বলেননি। থ্যাংক ইউ। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সচিবালয়ে, যেখানে ট্রাক কাভার্ড ভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে ডাকা 72 ঘন্টার কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। চলে যাচ্ছি পরের খবরটিতে। ইংলিশ ক্যারাবাও কাপে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ওয়াইকম ওয়ান্ডারার্সকে 6-1 গোলে উড়িয়ে দিয়েছে গার্দিওলার দল। ঘরের মাঠে শুরুতে পিছিয়ে পড়ে সিটি, যদিও কিছুক্ষণ পরই কেভিন ডি ব্রুইনার গোলে সমতা ফেরে স্বাগতিকরা। বিরতির আগে রিয়াদ মাহরেজের গোলে এগিয়ে যায় সিটি। যোগ করার সময় স্কোর লাইন 3-1 করেন ফিল ফোডেন। দ্বিতীয়ার্ধে ফেরান তোরেস, পালমারদের নৈপুণ্যে বড় জয় পায় সিটিজেনরা। অন্যদিকে আরেক ম্যাচে নরউইচ সিটির মাঠে 3-0 গোলের জয় পেয়েছে লিভারপুল। জোড়া গোল করেছেন মিনামিনো। শেষ করছে আজকের বিরতিহীন সংবাদ। ধন্যবাদ আপনার সাথে থাকার জন্য। ফেসবুক, ইউটিউব আর টুইটারে চোখ রাখুন সংবাদের আরো বিস্তারিত দেখতে।